হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নতুন একটি লেকচার নিয়ে চলে এলাম আমি, অনিক হাসান। এবং আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে অধ্যায় সম্পর্কে জানবো, সে অধ্যায়ের নাম হচ্ছে সংগঠিতকরণ, বা যাকে আমরা সংগঠন নামেও চিনি। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সংগঠিতকরণ। এই অধ্যায়ে আমরা সংগঠিতকরণ, সংগঠন এবং এর ধারণা, এর বিভিন্ন রকমের পদক্ষেপ, পাশাপাশি আমরা সংগঠন কাঠামো সম্পর্কেও জানব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই লেকচারটি শুরু করে দিই। প্রথমেই চলে আসি সংগঠন কি বা সংগঠন কাকে বলে। সংগঠন বা সংগঠিতকরণ, অর্গানাইজিং বা অর্গানাইজেশন। সংগঠন বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ ও অর্পণ এবং প্রত্যেক কাজ বা বিভাগের মধ্যকার সম্পর্ক নির্ধারণের যেই কাজ, তাকেই সংগঠন বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে কাজগুলো রয়েছে, সে কাজগুলো ভাগ করে দেওয়া, কার্য বিভাজন, দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ বা নিরূপণ করা এবং প্রত্যেক কাজ ও বিভাগের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে নির্ধারণ করার যেই কাজ, তাকেই আমরা সংগঠন বলি। আশা করি তোমরা সবাই সংগঠনের যেই সংজ্ঞা, সে সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এখন আমাদের মনে রাখতে হবে, সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় কাজ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় কাজ হচ্ছে সংগঠন। সংগঠন সম্পর্কে জানার পর আমরা এখন জানবো সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে। সংগঠন প্রক্রিয়ার কিছু পদক্ষেপ রয়েছে। এই পদক্ষেপগুলো যখন সংগঠন করা হয়, সেক্ষেত্রে এই পদক্ষেপগুলো মেনে চলা হয় বা ফলো করা হয়। আমরা এখন সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানবো বা আলোচনা করব। প্রথম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ বা কাজ ভাগ করে দেওয়া। কার্য বিভাজন বলতে বোঝায় কাজ ভাগ করে দেওয়া। ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যে সংগঠনের প্রথম কাজই হচ্ছে কার্য বিভাজন করে দেওয়া। অর্থাৎ এখানে কাজ শনাক্ত করতে হবে, কে কোন কাজ করবে, কে কোন কাজের দায়িত্ব পালন করবে, এই সকল বিষয় এখানে ফাইনালাইজ করা হয় এবং ফাইনালাইজ করার পর উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত কাজ সম্পন্ন করার বা উপযুক্ত কাজের দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় যে প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব, সে প্রক্রিয়াটির নাম হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। এখানে সংজ্ঞায়িতকরণ বলতে কি বোঝায়? সংজ্ঞায়িতকরণ বলতে বোঝায় যে প্রত্যেকটি যে কাজ রয়েছে, প্রত্যেকটি যে দায়িত্ব কর্তৃত্ব রয়েছে, সেই দায়িত্ব কর্তৃত্বের সীমা রেখা সেট করে দাও। অর্থাৎ একজন ব্যক্তি, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার দায়িত্বের সীমা কতটুকু, সে কতটুকু পর্যন্ত কাজ করবে, কতটুকু লিমিটেশনের মধ্যে সে থাকবে এবং তার অধীনে কতটুকু ক্ষমতা রয়েছে, পাশাপাশি সে কতটুকু কর্তৃত্ব বহন করে, কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার আছে, কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার নেই, এবং এই সকল বিষয় সীমারেখা নির্দিষ্ট করে দেওয়ার যে কাজ, তাকে আমরা দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বলি। অর্থাৎ দায়িত্ব ও কর্তৃত্বর যে সীমারেখা, সেটা নির্দিষ্ট করা এবং সবকিছু ঠিক করে দেওয়াকে আমরা দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ বলতে পারি, যা সংগঠন প্রক্রিয়ার একটি পদক্ষেপ। এছাড়া আরেকটি পদক্ষেপ রয়েছে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। আমি যখন কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করব, আমার তাকে সেই দায়িত্ব যাতে সে ঠিকভাবে সম্পূর্ণ করতে পারে, সেজন্য আমার তাকে অবশ্যই প্রয়োজনীয় কর্তৃত্ব দিতে হবে। আমি যদি একজনকে দায়িত্ব দেই কিন্তু সে কাজ সম্পন্ন করার জন্য তাকে আমি যথাযথ কর্তৃত্ব না দেই, তাহলে সে কাজটা কখনোই ঠিকভাবে বা সঠিকভাবে করতে পারবে না। তাই সংগঠন প্রক্রিয়ার আরেকটি পদক্ষেপ হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। অর্থাৎ আমি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব প্রদান করব, পাশাপাশি সে যেন তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে, তাই তাকে আমি সে অনুযায়ী কর্তৃত্ব প্রদান করব। চতুর্থ যে পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব, সে পদক্ষেপটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। অর্থাৎ এখানে সংগঠন প্রক্রিয়ার যেই বিভাগগুলো রয়েছে, উপবিভাগগুলো রয়েছে, ব্যক্তিগুলো রয়েছে, তাদের মধ্যে একজনের সাথে আরেকজনের, এক বিভাগের সাথে আরেক বিভাগের, এক উপবিভাগের সাথে আরেক উপবিভাগের
পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক নির্ধারণ করে দেওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এটিও সংগঠন প্রক্রিয়ার একটি পদক্ষেপ। অর্থাৎ আমরা এখন জানলাম যে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপগুলো কি কি। প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে কার্য বিভাজন বা কাজ ভাগ করে দেওয়া। দ্বিতীয় যে পদক্ষেপ সেটি হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, অর্থাৎ দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করে কার কোন কাজ কতটুকু কিভাবে হবে সেটি বুঝিয়ে দেওয়া, পাশাপাশি দায়িত্ব অর্পণ করা, পাশাপাশি যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তার দায়িত্ব অনুযায়ী কর্তৃত্ব অর্পণ করা, এবং সর্বশেষে প্রতিষ্ঠানের প্রতি বিভাগ, প্রতিটি উপবিভাগ এবং প্রতিটি ব্যক্তির মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সে সম্পর্ক নির্ধারণ করে দেওয়া। এই 4টা পদক্ষেপ আমরা সংগঠন প্রক্রিয়ায় দেখে থাকি। এখন এই পর্যায়ে চলো আমরা ছোট একটা কুইজ দিয়ে ফেলি। কুইক কুইজের আজকের এই সেগমেন্টে আমাদের প্রশ্ন হচ্ছে, সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? এখানে কিন্তু ব্যবস্থাপনা প্রক্রিয়া বলা নেই, সংগঠন প্রক্রিয়া বলা আছে। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ কার্য বিভাজন, অপশন বি দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্টকরণ, অপশন সি দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এবং অপশন ডি পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। এই পর্যায়ে তোমরা ভিডিওটি পজ করো এবং সঠিক উত্তরটি কোথাও লিখে ফেলো, কারণ আমি এখনই সঠিক উত্তরটি বলে দিচ্ছি, যেটা তোমরা ভিডিওটি প্লে করলে সাথে সাথেই জেনে যাবে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। সংগঠন প্রক্রিয়ার যে পদক্ষেপগুলো বা যে কাজগুলো তার মধ্যে প্রথম কাজ হচ্ছে কার্য বিভাজন, অর্থাৎ কাজ ভাগ করা, কাজগুলো আইডেন্টিফাই করা এবং কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন ব্যক্তির উপর সে কাজের দায়িত্ব দিয়ে দাও। অর্থাৎ কার্য বিভাজন সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ। আশা করি তোমাদের সবার এই তথ্যটি মনে থাকবে। এখন আমরা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমাদের আশেপাশে অনেক সংগঠন রয়েছে, আমরা অনেক অর্গানাইজেশন দেখে থাকি আশেপাশে। এখন এটা নেসেসারি বা ম্যান্ডেটরি না যে আমাদের আশেপাশে আমরা যত সংগঠন দেখি বা যত অর্গানাইজেশন দেখি সব সংগঠন বা সব অর্গানাইজেশনই আদর্শ সংগঠন। এটা সব সময় হবে না যে আমাদের আশেপাশে সব সংগঠনই আদর্শ সংগঠন, কারণ আদর্শ সংগঠন হতে হলে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্য থাকতে হবে। তো চলো আমরা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। যেমন প্রথম আদর্শ সংগঠনের প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিকতা। উদ্দেশ্য কেন্দ্রিকতা বলতে কি বোঝায়? উদ্দেশ্য কেন্দ্রিকতা বলতে বোঝায় কোন একটি উদ্দেশ্যকে ঘিরে, প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে ঘিরে যখন কাজকর্ম পরিচালিত হয় তাকে উদ্দেশ্য কেন্দ্রিকতা বলে। একটি আদর্শ সংগঠন সবসময় গঠন করার ক্ষেত্রে বা সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠানের যে মুখ্য উদ্দেশ্য সেটাকে প্রাধান্য দিবে এবং সংগঠনের সকল কার্যক্রম প্রতিষ্ঠানের যে মুখ্য উদ্দেশ্য সেই মুখ্য উদ্দেশ্যকে ঘিরে পরিচালনা করা হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠান বা প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা একটা মুখ্য উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্য সাধনের জন্যই তারা কাজ করে। সংগঠনের সকল বিষয়গুলো আমি এমন ভাবেই সাজাবো যাতে সকল কার্যক্রম আমার প্রতিষ্ঠানের মুখ্য যে উদ্দেশ্য সে উদ্দেশ্যকে ঘিরে হয়, সে উদ্দেশ্যকে কেন্দ্র করে হয়, যাকে আমরা উদ্দেশ্য কেন্দ্রিকতা বলি। দ্বিতীয় যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে সহজবোধ্যতা। সংগঠনের যে কাঠামো, সংগঠনের যে কাজ, সংগঠনের যত রকমের কার্যক্রম, দায়িত্ব, চেইন অফ কমান্ড যা থাকুক না কেন সবকিছু এমন ভাবে আমি প্রকাশ করব যাতে সহজেই সবাই বুঝতে পারে, সবাই তার দায়িত্ব বুঝতে পারে, সবাই তার কর্তৃত্ব বুঝতে পারে, সবাই যেন বুঝতে পারে সে কোন পদের, তার উপরের পদে কে, তার নিচের পদে কে। অর্থাৎ আমার সংগঠন কাঠামো হবে সহজ, যাতে সবাই বুঝতে পারে, সবাই তার সাথে খুব ইজিলি অ্যাডাপ্ট করে ফেলতে পারে। অর্থাৎ আদর্শ সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সহজবোধ্যতা, যা সহজেই বোঝা যায়, সহজেই বুঝে নেওয়া যায়। তৃতীয় যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিশেষায়নের সুযোগ। বিশেষায়ন বলতে বোঝায় যখন বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়। একটি আদর্শ সংগঠন সবসময় কর্মীদেরকে দক্ষতা বাড়ানোর, কর্মীদেরকে বিশেষায়নের সুযোগ দেয়। অর্থাৎ বিশেষ কাজে যাতে কর্মী বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারে এই সুযোগ সকল আদর্শ সংগঠনেই থাকে। কারণ আমার কর্মী যত দক্ষ হবে আমার কার্যক্রম ততই ভালোভাবে চলবে, এবং আমার কার্যক্রম যত ভালোভাবে চলবে ততই আমার প্রতিষ্ঠান সফল হবে, আমার প্রতিষ্ঠান ভালো করবে, আমার প্রতিষ্ঠানের উন্নতি হবে। তাই আদর্শ সংগঠনের একটি বৈশিষ্ট্য হচ্ছে
বিশেষায়নের সুযোগ। চতুর্থ যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব। অর্থাৎ আমি যখন দায়িত্ব ও কর্তৃত্ব প্রদান করব বা আমি যখন দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করব, আমি অবশ্যই তাকে জানিয়ে দিব তার দায়িত্ব কতটুকু, তার কর্তৃত্ব কতটুকু, তার কর্তৃত্বের পরিসর কতটুকু, তার দায়িত্বের প্রয়োজনীয়তা বা তার দায়িত্বের গুরুত্ব কতটুকু। অর্থাৎ আমরা জানি যে দায়িত্ব কর্তৃত্ব বলতে কি বোঝায়, তবু দায়িত্ব কর্তৃত্ব যদি বলতে হয়, দায়িত্ব হচ্ছে জবাবদিহি করার বাধ্যবাধকতা এবং কর্তৃত্ব হচ্ছে আদেশ দানের ক্ষমতা। যখন দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা হবে তখন সুসংজ্ঞায়িত করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফলে একজন ব্যক্তি খুব সহজেই জানতে পারবে তার দায়িত্ব কতটুকু, তার কর্তৃত্ব কতটুকু। তাই আদর্শ সংগঠনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সুসংজ্ঞায়িত দায়িত্ব এবং কর্তৃত্ব। 6 নম্বর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভারসাম্যপূর্ণ। ভারসাম্যপূর্ণ বলতে বোঝায় যে প্রতিষ্ঠানে যে কাজের ভার এবং যে দায়িত্ব কর্তৃত্ব দেওয়া হচ্ছে তার মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে। আমি যদি আমার কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ দিয়ে দেই, অতিরিক্ত দায়িত্ব কর্তৃত্ব দেই, বা অতিরিক্ত দায়িত্ব দিয়ে কর্তৃত্ব না দিলাম, অতিরিক্ত কাজ দিলাম কিন্তু আমি তাকে কোনো কর্তৃত্ব বা দায়িত্ব দিলাম না, সেক্ষেত্রে আমার কর্মী ভালো ফলাফল দিতে পারবে না। তাই আমার দায়িত্ব কর্তৃত্বের পাশাপাশি অবশ্যই কাজের যেই চাপ সেটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, সবকিছুর মধ্যে একটি ভারসাম্য বজিয়ে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে প্রতিষ্ঠানে আমার যেই এমপ্লয়িরা আছে, আমার যে কর্মচারীরা আছে, তারা ঠিকভাবে কাজ করতে পারবে। আমাদের মনে রাখতে হবে একটি উত্তম সংগঠন অবশ্যই ভারসাম্যপূর্ণ হবে। এছাড়া আনুগত্য ও শৃঙ্খলা রয়েছে। আনুগত্য বলতে বোঝায় একজন ব্যক্তি তার ঊর্ধ্বতন কর্মকর্তা বা অন্যের কাছে কতটুকু বাধ্য বা অন্যের কতটুকু কথা শুনছে বা মেনে চলছে। আর শৃঙ্খলা হচ্ছে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলার যেই পদ্ধতি বা প্রক্রিয়া। আদর্শ সংগঠনগুলোতে সবসময় আনুগত্য ও শৃঙ্খলা দেখা যায়। সেখানে কর্মচারীরা প্রতিষ্ঠানের প্রতি অনুগত থাকে, কর্মকর্তাদের প্রতি অনুগত থাকে, সবাই নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলার মাধ্যমে সবাই নিজের দায়িত্ব কর্তৃত্ব পালন করে, পাশাপাশি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন করে। অর্থাৎ আদর্শ সংগঠনের একটি বৈশিষ্ট্য হচ্ছে আনুগত্য ও শৃঙ্খলা। আনুগত্য ও শৃঙ্খলা আদর্শ সংগঠনগুলোতে আমরা বরাবরই দেখে থাকি। এখন আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য তো আমরা জানলাম, সংগঠনের গুরুত্ব জানবো এখন আমরা। সংগঠন করার পিছনে অবশ্যই কিছু গুরুত্ব রয়েছে, কিছু কারণ রয়েছে। এই কারণগুলো, এই গুরুত্বগুলো নিয়েই এখন আমরা আলোচনা করব। যেমন প্রথমে আমরা যে গুরুত্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্দেশ্য অর্জনে সহযোগিতা। সংগঠন কেন করা হয়, একটা অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কেন বিল্ড করা হয়? কারণ সংগঠন গঠন করা হয় বা সংগঠন তৈরি করা হয় উদ্দেশ্য অর্জনের জন্য। একজন ব্যক্তি, একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা তার প্রতিষ্ঠান গঠন করে বা তার প্রতিষ্ঠান স্থাপন করে কোন একটি মুখ্য উদ্দেশ্যে, কোন একটি উদ্দেশ্য বা কোন একটি লক্ষ্য অর্জনের জন্য। এখন এই উদ্দেশ্য বা এই লক্ষ্য যেন তারা অর্জন করতে পারে সেই বিষয়টাতে খেয়াল রাখতে হবে, এবং সেই বিষয়ে খেয়াল রাখতে হলে তার প্রয়োজন কি? তার প্রয়োজন অনেক ব্যক্তি, বিভাগ এবং অনেক কিছু। এই সব কিছু নিয়ে এসে একটি সংগঠন কাঠামো গঠন করা হয়, একটি সংগঠন গঠন করা হয়। যে সংগঠনের উদ্দেশ্য থাকে কি, যে তারা তাদের মুখ্য যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জন করবে এবং এই সংগঠন ওই ব্যক্তিকে বা উদ্যোক্তাকে তার উদ্দেশ্য অর্জনে সহযোগিতা করবে। প্রতিষ্ঠানে যারা আছে তারা সবাই একজন একজনকে সহযোগিতা করে সংগঠনের বা প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনে তারা এগিয়ে যাবে, তারা চেষ্টা করবে তারা যেন সফল হয়। এখন পরবর্তী যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে উপকরণের যথাযথ ব্যবহার। সংগঠনের আরেকটি গুরুত্ব হচ্ছে সংগঠন উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে। অর্থাৎ সংগঠনের ক্ষেত্রে একটি কার্যকর সংগঠন যখন প্রতিষ্ঠা করা হয় তখন প্রতিষ্ঠানে নিয়োজিত যত মানবীয় সম্পদ আছে, পাশাপাশি যত বস্তুগত সম্পদ বা বস্তুগত উপকরণ আছে, এই সবকিছুর কার্যকর বা যথাযথ ব্যবহার নিশ্চিত করাও কিন্তু সংগঠনের একটি কাজ। সংগঠন উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে, পাশাপাশি এর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকে সঠিকভাবে ভাগ করে বা প্রত্যেকটি কাজ বা বিভাগের জন্য কোন উপাদান প্রয়োজন, কোন মানব প্রয়োজন, কোন ব্যক্তি প্রয়োজন, সেটা ঠিকমতো বন্টন করার ফলে কিন্তু সংগঠনে কার্যক্রম ঠিকভাবে হয়, ফলে প্রতিষ্ঠান লাভবান হয়।
অর্থাৎ সংগঠনের আরেকটি গুরুত্ব হচ্ছে উপকরণগুলোর যথাযথ ব্যবহার। পরবর্তী যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষায়নের সহায়তা। আমরা জানি বিশেষায়ন কি। বিশেষায়ন বলতে বোঝায় যখন আমি একজন বিশেষ কর্মীকে বিশেষ কাজে দক্ষতা বা জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছি, তাকে আমরা বিশেষায়ন বলি। সংগঠনে বিশেষায়নের সহায়তা করে। আদর্শ সংগঠন সবসময় বিশেষায়নের সহায়তা করে। এর মাধ্যমে কর্মী, আমার যে প্রতিষ্ঠানে যারা কর্মচারী রয়েছে তাদের কার্য দক্ষতা বাড়ে, তাদের যে স্কিল সেটা ডেভেলপ হয়, এবং পরবর্তীতে যে ব্যক্তি নির্বাহী তার আর অতটা মনোযোগ প্রদান করতে হয় না, কারণ তার অধীনের যে কর্মচারীরা রয়েছে তারা দক্ষ হয়ে যায়। তারা বিশেষায়নের ফলে তারা কাজ আরো ভালোভাবে করতে পারে এবং তাদের কার্যদক্ষতা বাড়ার কারণে প্রতিষ্ঠান লাভবান হয়। সংগঠনের আরেকটি গুরুত্ব হচ্ছে সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। সংগঠন কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত প্রত্যেকটা বিভাগ ও উপবিভাগের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি এদের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাও নির্ণয় করে দেওয়া হয়। ফলে সবাই সংগঠনের যে কাঠামো, সেই কাঠামো থেকে শুরু করে সকল বিষয়ে স্পষ্ট ধারণা রাখে, এবং এই স্পষ্ট ধারণা রাখার ফলে প্রতিষ্ঠানের সকল সম্পদ এবং সকল উপবিভাগ ব্যক্তির মধ্যে সমন্বয় করার যতটা সহজ হয় ততটাই সহজ হয় সম্পূর্ণ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সঠিকভাবে মনিটর করা এবং সকল কার্যক্রমকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ সংগঠনের আরেকটি গুরুত্ব হচ্ছে সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। এছাড়া সংগঠনের আরেকটি গুরুত্ব হচ্ছে সৃজনশীলতার বিকাশ। সংগঠনের মাধ্যমে একটি অর্গানাইজেশন স্ট্রাকচারে অনেকগুলো মানুষের সাথে কাজ করে, বিভিন্ন বিভাগে উপবিভাগে কাজ করে একজন কর্মী অনেক কিছু শিখতে পারে। অনেক ক্ষেত্রে কর্মী তার সৃজনশীলতা ব্যবহার করতে পারে এবং তার সৃজনশীলতার বিকাশ ঘটে। সংগঠনের মাধ্যমে একজন নির্বাহীর যেমন সৃজনশীলতার বিকাশ ঘটে, তেমন কর্মীদেরও উদ্ভাবনী শক্তি বিকাশ ঘটে। অর্থাৎ একটি কার্যকরী এবং শক্তিশালী সংগঠন কাঠামো তার নিযুক্ত নির্বাহীদেরকেও দক্ষ করে তুলে, তাদের সৃজনশীলতার বিকাশ করে তোলে, পাশাপাশি কর্মীদের উদ্ভাবনী শক্তিও বৃদ্ধি করে, কর্মীদের সৃজনশীলতার বিকাশেও সহায়তা করে। তাই সংগঠনের একটি গুরুত্ব হচ্ছে সংগঠন সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করে বা সহায়তা করে। এছাড়া রয়েছে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা। একটি সংগঠন কাঠামোতে অবশ্যই কয়েকজন ব্যক্তি থাকে যারা নেতৃত্ব দেয়, যারা নেতৃত্ব দিয়ে তাদের যে অধস্তন রয়েছে, যে কর্মচারীরা রয়েছে তাদেরকে নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেয়, বিভিন্ন কাজ আদায় করে নেয়। একটি সংগঠন যখন তৈরি হয়, সংগঠনে তখন নেতৃত্বের প্রয়োজন হয়। নেতৃত্বের প্রয়োজন হওয়ায় তখন বিভিন্ন ব্যক্তির মধ্যে নেতৃত্বের যেই গুণ, সেই গুণ চলে আসে এবং সেই গুণ চলে আসায় ব্যবস্থাপনায় কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা হয়। এর উপর নির্ভর করে, এই নেতৃত্বের উপর নির্ভর করে প্রতিষ্ঠান এগিয়ে চলে। অর্থাৎ সংগঠন কার্যকর যে নেতৃত্ব, সেই কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় সাহায্য করে, সহযোগিতা করে। কিছু কিছু ক্ষেত্রে এর মাধ্যমে অনেকে নেতার যে সকল গুণাবলী, সেই গুণাবলী অর্জন করে ফেলে। এছাড়া সংগঠনের আরেকটি গুরুত্ব হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। অর্থাৎ সংগঠন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাহায্য করে। সংগঠনে সবাই জানে কার দায়িত্ব কতটুকু, কার দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা কতটুকু পর্যন্ত সে কাজ করতে পারবে, কতটুকু লঙ্ঘন করলে তার সমস্যা হতে পারে। এর ফলে প্রতিষ্ঠানে সবাই নিয়ম নীতি মেনে চলে। নিয়ম নীতি মেনে চলছে নাকি চলছে না সেটার জন্য তদারকি করার জন্য নির্বাহীরা থাকে এবং এর ফলে সংগঠনে শৃঙ্খলা বজায় থাকে। তাই শৃঙ্খলা প্রতিষ্ঠাও সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন সংগঠনের গুরুত্ব সম্পর্কে তো আমরা জানলাম, চলো আমরা সংগঠনের নীতিমালা সম্পর্কে জেনে নিই। সংগঠনেরও কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালাগুলো সংগঠনে মেনে চলা হয়। আমরা এখন সেই নীতিমালাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে নীতিমালা নিয়ে আলোচনা করব সেই নীতির নাম হচ্ছে লক্ষ্যের নীতি। প্রতিষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সংগঠন গড়ে তোলার নীতিকেই লক্ষ্যের নীতি বলা হয়। অর্থাৎ আমার যে সংগঠন কাঠামো আমি গঠন করছি, সেই সংগঠন যে আমি গড়ে তুলবো, গড়ে তোলার পূর্বে প্রতিষ্ঠানের যে প্রধান লক্ষ্য, সেই লক্ষ্যকে আমি সামনে রেখে, সেই লক্ষ্যকে কেন্দ্র করে, সেই লক্ষ্য বিবেচনা করে আমি সংগঠন গড়ে তুলবো বা সংগঠন তৈরি করব। এই নীতিকে লক্ষ্যের নীতি বলা হয়। সংগঠনের আরেকটি নীতি হচ্ছে দক্ষতার নীতি। কর্মশক্তি ও উপায় উপকরণ যেগুলো থাকে একটি প্রতিষ্ঠানে, সেগুলো সঠিকভাবে
এবং দক্ষতার সাথে ব্যবহার করা লক্ষ্য অর্জনের জন্য তাকে আমরা দক্ষতার নীতি বলি। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কর্মশক্তি থাকে, কর্মচারী থাকে, বিভিন্ন উপকরণ থাকে, বিভিন্ন উপায় থাকে, এবং এই সব কিছুর যেই ব্যয়, সেই ব্যয়টাকে কমিয়ে নিয়ে এসে সবচেয়ে ভালো আউটপুট, বেস্ট আউটপুটটা বের করে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলা, এই যে নীতি তাকে আমরা দক্ষতার নীতি বলি। পরবর্তী যে নীতি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে শ্রম বিভাজনের নীতি। শ্রম বিভাজনের নীতি বলতে বোঝায় যে আমি আমার প্রতিষ্ঠানে যে কাজ রয়েছে, কে কতটুকু কাজ করবে, কার উপর কতটুকু কাজের দায়িত্ব রয়েছে, কে কতটুকু দায়িত্ব বা কে কতটুকু কাজ পালন করবে, কে কতটুকু শ্রম প্রদান করবে প্রতিষ্ঠানে, সেই বিষয়টি ভাগ করে দেওয়া। অর্থাৎ কে প্রতিষ্ঠানে কতটুকু শ্রম বিনিয়োগ করবে সেটি আমি ভাগ করে দিব, এবং এটাকে শ্রম বিভাজনের নীতি বলে। পরবর্তী যে নীতি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে কাম্য পরিসর নির্ণয়ের নীতি। তোমরা কি জানো কাম্য পরিসর নির্ণয়ের নীতি কি, বা কাম্য পরিসর নীতি বা কাম্য পরিসর বলতে কি বোঝায়? কাম্য তত্ত্বাবধান পরিসর বা কাম্য পরিসর বলতে বোঝায় একজন নির্বাহী বা একজন কর্মকর্তার অধীনে যতজন অধস্তন ব্যক্তি থাকে বা তার আন্ডারে যতজন কর্মচারী থাকে তাদেরকে ওই ব্যক্তির কাম্য পরিসর বা কাম্য তত্ত্বাবধান পরিসর বলা হয়। এই যে একজন ব্যক্তি বা একজন নির্বাহীর অধীনে কতজন অধস্তন কাজ করবে এবং অধস্তনদেরকে তার অধীনে দিয়ে দেওয়ার যে নীতি তাকে বলা হয় কাম্য পরিসর নির্ণয়ের নীতি, যেখানে এই নীতিতে একজন নির্বাহীর অধীনে কে কে কাজ করবে বা কয়জন ব্যক্তি কাজ করবে সেটা নির্ণয় করে দেওয়া হয়। পরবর্তী যে নীতি নিয়ে আমরা আলোচনা করবো, এই নীতির সাথে তোমরা অনেকেই পরিচিত, কারণ এই নীতিটা আমরা ব্যবস্থাপনার যে নীতিমালা, হেনরি ফেল প্রদত্ত যে নীতিমালাগুলো, সেই নীতিমালাগুলোতে আমরা এই নীতিটা সম্পর্কে জেনেছিলাম। এই নীতির নাম হচ্ছে জোড়া মই শিকলের নীতি। সংগঠনের নীতিমালার মধ্যেও জোড়া মই শিকলের নীতি রয়েছে, এবং জোড়া মই শিকলের যে নীতি, এই নীতি আমাদেরকে বলে যে প্রতিষ্ঠানের একদম উপর থেকে নিচ পর্যন্ত সকল বিভাগ, সকল উপবিভাগ, সকল ব্যক্তিকে একজনের সাথে আরেকজনকে, একটির সাথে অন্যটিকে সংযুক্ত করে দেওয়ার যে নীতি তাকে আমরা জোড়া মই শিকলের নীতি বলি। পরবর্তী নীতিমালা সেটি হচ্ছে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি। অর্থাৎ আমি কোন ব্যক্তি কতটুকু দায়িত্ব পালন করবে, কে কোন দায়িত্ব পালন করবে, কার কোন দায়িত্ব পালনের ক্ষমতা আছে, এই সকল বিষয় নির্দিষ্ট করে দিব, সেটাকেই দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি বলে। দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ দায়িত্ব যদি নির্দিষ্ট করে দেওয়া না হয় সেক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অনেক সময় কর্মচারীদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে সমস্যা হতে পারে, বিবাদ সৃষ্টি হতে পারে। দায়িত্ব যদি নির্দিষ্ট করে দেওয়া হয় সেক্ষেত্রে সবাই জানে তার কতটুকু দায়িত্ব পালন করতে হবে, সে কতটুকু পর্যন্ত দায়িত্ব পালন করবে, তার কতটুকু পর্যন্ত দায়িত্ব পালনের এখতিয়ার আছে, এবং সে সেই অনুযায়ী তার দায়িত্ব পালন করবে। ফলে একজনের সাথে আরেকজনের সমস্যা হবে না, কারণ সবাই জানে তার দায়িত্ব কতটুকু, তার দায়িত্বের সীমাবদ্ধতা কতটুকু। পরবর্তী নীতিমালা হচ্ছে আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতির সাথেও তোমরা অনেকেই পরিচালিত, এটিও ব্যবস্থাপনার নীতিমালা আমরা পড়েছিলাম। এবং আদেশের ঐক্য নীতি বলে যে একজন কর্মীর আদেশ করতে হবেন একজন ব্যক্তি। একটি সংগঠন কাঠামোতে যদি একজন কর্মীর অনেকজন আদেশকর্তা থাকেন সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ ভিন্ন ভিন্ন আদেশের মাধ্যমে একজন কর্মচারী যেমন বিভ্রান্ত হতে পারে, তার যে কার্যফল, তার যে রেজাল্ট, সেই রেজাল্টও ফল করতে পারে। তাই সংগঠনে আদেশের ঐক্য নীতি মেনে চলা হয়। আদেশের ঐক্য নীতি বলে যে একজন কর্মচারীকে একজন আদেশদাতা আদেশ প্রদান করবে, অর্থাৎ একজন কর্মীর আদেশদাতা হবে একজন, যাকে আমরা আদেশের ঐক্য নীতি বলি। পরবর্তী যে নীতি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সারল্য ও সুস্পষ্টতার নীতি। সংগঠনে যখন সংগঠন কাঠামো চিত্রটি তৈরি করা হবে বা প্রকাশ করা হবে, সেটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেটা দেখেই তার বিভিন্ন বিভাগ, উপবিভাগ, কর্তৃত্ব প্রবাহ ইত্যাদি সম্পর্কে সহজেই জানা যায় এবং সহজেই বোঝা যায়। পাশাপাশি দায়িত্ব, কর্তৃত্ব যেন সবাই খুব সহজভাবেই বুঝে নিতে পারে, কার দায়িত্ব কতটুকু, কার কর্তব্য কতটুকু, কার কর্তৃত্ব কতটুকু, কোন বিভাগ কিরকম, কোন বিভাগ কোন কাজ করবে, কোন বিভাগে কে কাজ করবে, এবং এই সব কিছুর বিষয়টি অনেক সরলভাবে এবং স্পষ্টভাবে ফুটিয়ে তোলাটাই সারল্য ও সুস্পষ্টতার নীতি। সংগঠন
নীতিমালার মধ্যে সারল্য ও সুস্পষ্টতার নীতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কর্মচারীরা যদি সংগঠনের যেই কাঠামো, সেই কাঠামো বা কাঠামো চিত্র যদি সহজে বুঝতে না পারে, ঠিকভাবে বুঝতে না পারে, তাহলে প্রতিষ্ঠানে অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া সংগঠনের আরেকটি নীতি রয়েছে বিশেষায়নের নীতি। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কাজ ভাগ করে দেওয়া এবং দায়িত্ব অর্পণ করার নীতিকে আমরা বিশ্বায়নের নীতি বলি। অর্থাৎ আমি যে একটা বিশেষ কাজে একটা কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা ব্যবহার করব, পাশাপাশি একজন কর্মী যেন ওই কাজটাতে তার জ্ঞান বা দক্ষতা তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, সেই সুযোগটি আমি তৈরি করে দিব তাকে ওই কাজটি করানোর মাধ্যমে। এভাবে অনেক প্রতিষ্ঠানেই একজন কর্মীকে একটি নির্দিষ্ট কাজ দেওয়া হয়, যে কাজ সে করতে 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 একটা সময় সে সেই কাজে অনেক দক্ষ হয়ে ওঠে, কারণ তাকে সেই কাজে দক্ষ হয়ে ওঠার সুযোগটা দেওয়া হয়েছে। বিশেষায়নের নীতি সংগঠনের নীতিমালার মধ্যে একটি নীতি, যেখানে বলা হয় যে বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টি করার জন্য ওভাবেই কাজ ভাগ করা, ওভাবেই কাজ এর দায়িত্ব বা কর্তব্য অর্পণ করা। এছাড়া সংগঠনের আরেকটি নীতি রয়েছে ভারসাম্যের নীতি। আমরা জানি প্রতিষ্ঠানকে ব্যালেন্স রাখাই উত্তম, প্রতিষ্ঠানের ভারসাম্য রক্ষা করা উচিত। প্রতিষ্ঠানের সকল দায়িত্ব কর্তৃত্বের মধ্যে, কাজের চাপের মধ্যে, সবকিছুর মধ্যে ভারসাম্য থাকবে এবং ভারসাম্য থাকলে প্রতিষ্ঠান ভালোভাবে চলবে। পাশাপাশি রয়েছে নমনীয়তার নীতি। আমার সংগঠন কাঠামোতে অনেক সময় অনেক কিছু মন মতো নাই হতে পারে, অনেক সময় অনেক কিছু পরিকল্পনা মাফিক নাই হতে পারে। সেই ক্ষেত্রে আমার যেন পরিবর্তনের সুযোগ থাকে, আমার যেন কোনো কিছু চেঞ্জ করার, কোনো জায়গায় পরিবর্তন বা বিকল্প কিছু নিয়ে আসার পথ খোলা থাকে, দরজা খোলা থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এটাকে আমরা নমনীয়তার নীতি বলি, যাতে আমরা কোনো ফ্লেক্সিবল চেঞ্জেস যদি আনতে হয়, সেই চেঞ্জেস যেন আমরা নিয়ে আসতে পারি। এছাড়া নেতৃত্বের নীতি রয়েছে সংগঠনের নীতিমালা, যেখানে নেতৃত্ব দেওয়ার জন্য ব্যক্তি আমি নির্ধারিত করে দিব, যারা নেতৃত্বের মাধ্যমে অধস্তনদেরকে দিয়ে সঠিকভাবে কাজ করিয়ে নিবে এবং সঠিকভাবে নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করবে। এখন এই পর্যায়ে আমরা আবার একটি কুইজ দিয়ে দিব এবং এই কুইজের প্রশ্নটি হচ্ছে, উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে নিচের কোন কাজটি যুক্ত? অপশন এ পরিকল্পনা, অপশন বি কর্মী সংস্থান, অপশন সি নির্দেশনা এবং অপশন ডি সংগঠন। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে যে কাজটি সংযুক্ত বা যুক্ত, সে কাজটি হচ্ছে সংগঠন। কারণ আমরা জানি সংগঠনে কার্য বিভাজন, বিশেষায়নের নীতি এসব কিছু ফলো করা হয়, যেখানে কাজ ভাগ করে দেওয়া হয় এবং উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত কাজ এবং উপযুক্ত দায়িত্ব দেওয়া হয়। তাই উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার সাথে নিচের যে কাজটি যুক্ত, সেটি হচ্ছে সংগঠন, এবং আমি আশা করি যে তোমরা সবাই এর সঠিক উত্তর দিয়েছো। পরবর্তীতে এখন আমরা সংগঠন কাঠামো নিয়ে আলোচনা করব। সংগঠন কাঠামো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই অধ্যায় থেকে অধিকাংশ প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সংগঠন কাঠামো থেকে। তাই আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, সংগঠন কাঠামোর যে পার্টটুকু, এই পার্টটুকুতে তোমরা তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে থাকবে বা দিবে, এটাই আমি আশা করি। এখন প্রথমেই চলো জেনে নেই সংগঠন কাঠামো কি। সংগঠন কাঠামো বলতে বোঝায় প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কের কাঠামো চিত্রকে সংগঠন কাঠামো বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে যে সকল নিয়োজিত ব্যক্তি রয়েছে, যে সকল বিভাগ রয়েছে, যে সকল উপবিভাগ রয়েছে, তাদের মধ্যকার আমরা জানি বিভিন্ন সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাকে যখন একটা কাঠামো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে আমরা সংগঠন কাঠামো বলি। তো সংগঠন কাঠামোর নির্দিষ্ট কিছু প্রকারভেদ রয়েছে। আমরা এখন সেই সংগঠন কাঠামোর প্রকারভেদগুলো সম্পর্কে জানবো এবং এই পার্ট থেকেই এই অধ্যায়ের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে, কারণ এই অধ্যায়ের এই পার্টটুকু একটু বেশি ক্রিটিক্যাল এবং এই পার্টটুকু যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো, তাহলে আর এই অধ্যায় থেকে কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সকল প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিতে পারবে। সংগঠন কাঠামোর প্রকারভেদের মধ্যে রয়েছে সরল রৈখিক সংগঠন, রয়েছে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, আছে কার্যভিত্তিক সংগঠন, ম্যাট্রিক্স সংগঠন এবং কমিটি সংগঠন। আমরা আজকে এই 5 প্রকার সংগঠন কাঠামোর যে প্রকারভেদ, সেই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করব সরল রৈখিক সংগঠন দিয়ে।
সরল রৈখিক সংগঠন বলতে কি বোঝায়? সরল রৈখিক সংগঠন বলতে বোঝায় যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে, তাকে সরল রৈখিক সংগঠন বলে। তোমাদের অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। ধরো একটি সংগঠন কাঠামোতে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছে এবং এই সংগঠন কাঠামোতে ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত এই দায়িত্ব ও কর্তৃত্বের যে রেখা সেটি সরল রেখায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এ, বি, সি, ডি এই চারজন যদি একটি ব্যবস্থাপনার নিয়োজিত চারজন ব্যক্তি হয়, তাহলে এখানে সর্বোচ্চ স্তরে রয়েছেন এ। এ আদেশ দান করবেন বি কে, বি আদেশ দান করবেন সি কে এবং সি আদেশ দিবে ডি কে। পাশাপাশি ডি জবাবদিহি করবে সি এর কাছে, সি জবাবদিহি করবে বি এর কাছে, বি জবাবদিহি করবে এ এর কাছে। এখানে আমরা খেয়াল করতে পারি যে দায়িত্ব কর্তৃত্বের যেই রেখাটা, সেই রেখাটা সরল রেখায় নিচের দিকে নেমে আসছে। তাই এই সংগঠন কাঠামোকে বলা হয় সরল রৈখিক সংগঠন কাঠামো, যেখানে দায়িত্ব কর্তৃত্ব সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরে সরল রেখা আকারে নেমে আসে। আশা করি তোমরা সবাই সরল রৈখিক সংগঠন সম্পর্কে বুঝতে পেরেছো। এখন সরল রৈখিক সংগঠন কাঠামোর সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। প্রথমে আমরা একটু সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। সরল রৈখিক সংগঠনের সুবিধা হচ্ছে এখানে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন হয়। অর্থাৎ এখানে সবাই জানে তার দায়িত্ব কতটুকু, তার ক্ষমতা বা কর্তৃত্ব কতটুকু, সে কাকে আদেশ দেওয়ার ক্ষমতা রাখে, কাকে আদেশ দেওয়ার ক্ষমতা রাখে না, তাকে কে আদেশ দিবে, সে কার কাছে জবাবদিহি করবে, তার কাছে কোন কর্মচারী জবাবদিহি করবে। অর্থাৎ এখানে সবাই জানে যে উপর থেকে নিচ পর্যন্ত কার দায়িত্ব কতটুকু, কার কর্তৃত্ব কতটুকু, কে কার কাছে জবাবদিহি করবে, কে কাকে আদেশ দান করবে। তাই সরলরৈখিক সংগঠনের একটি খুব ভালো সুবিধা হচ্ছে এখানে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বন্টন হয় এবং সে সম্পর্কে সবাই স্পষ্ট ধারণা রাখে। পাশাপাশি সরলরৈখিক সংগঠনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কারণ এখানে একজন ব্যক্তির উপরে সরাসরি একজন থাকে এবং সর্বোচ্চ স্তরে যে সেই সাধারণত সিদ্ধান্তটা নিয়ে থাকে বা সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই প্রধান নির্বাহী যে সিদ্ধান্ত গ্রহণ করেন, বাকিরা সেই সিদ্ধান্তটি মেনে চলেন বা বাকিরা সেই সিদ্ধান্তটি ফলো করেন। তাই যেহেতু বাকিরা এই সিদ্ধান্ত ফলো করেন এবং সিদ্ধান্ত একজন ব্যক্তি নেন বা প্রধান নির্বাহী নেন, তাই এখানে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পাশাপাশি এখানে সিদ্ধান্ত বাস্তবায়নও খুব দ্রুত করা যায়, কারণ প্রধান নির্বাহী একটি সিদ্ধান্ত গ্রহণের পর তিনি বলে দিতে পারেন কে কোন কাজ করবে এবং সবাই জানে কার কতটুকু দায়িত্ব, কার কতটুকু কর্তৃত্ব। ফলে একটি সিদ্ধান্ত গ্রহণ করার পর সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এছাড়া সরলরৈখিক সংগঠনের আরেকটি সুবিধা রয়েছে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। সরলরৈখিক সংগঠন সাধারণত আমরা পুলিশ, আর্মি এরকম ডিফেন্সিভ যে সেক্টর গুলো রয়েছে সেখানে বেশি দেখে থাকি, কারণ সরলরৈখিক সংগঠন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এখানে প্রত্যেকজন ব্যক্তি জানে যে তার কার কাছে জবাবদিহি করতে হবে এবং প্রত্যেক ব্যক্তি জানে যে সে কাকে আদেশ দিবে এবং তাকে কে আদেশ দিবে। অর্থাৎ এখানে সবাই তাদের জায়গা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে, ফলে সবাই তার উপরোক্ত যেই কর্মকর্তা তার কথা মেনে চলে এবং জবাবদিহির মাধ্যমে এখানে সর্বোচ্চ শৃঙ্খলাই প্রতিষ্ঠা করা হয়। তাই সরলরৈখিক সংগঠনের একটি সুবিধা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। পাশাপাশি রয়েছে নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। যেহেতু সরলরৈখিক সংগঠনে নির্বাহী সকল যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তাই নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করতে করতে একটা সময় নির্বাহী তার কাজে অনেক বেশি দক্ষ হয়ে যায়। সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে অনেক কিছু চিন্তা করতে হয় তার এবং এভাবে নির্বাহীর দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি এখানে সরলরৈখিক সংগঠনের একটি সুবিধা হচ্ছে যে পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক। তোমরা হয়তো অনেকে বিষয়টি বুঝোনি, আমি যদি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই, এখানে সবাই জানে যে তার পদোন্নতি হলে সে কোন পোস্টটাতে যাবে। যদি আমরা একটু আগে যে সরলরৈখিক কাঠামো দেখেছিলাম, সেখানে আমরা এ বি সি ডি চারটা পোস্ট বা চারটা পজিশন দেখেছিলাম। এখন এখানে সি জানে যে তার পদোন্নতি হলে সে বি এর পদে চলে যাবে, আবার অপরদিকে বি জানে তার যদি পদোন্নতি হয় সে এ এর পদে চলে যাবে।
অর্থাৎ এখানে সবাই জানে যে তার পদোন্নতি হলে সে কোন পোস্টে বা কোন পদে তাকে নিয়োজিত করা হবে। তাই সরলরৈখিক সংগঠনের একটি সুবিধা হচ্ছে সবাই জানে যে পদোন্নতি কবে হলে বা কবে হবে এবং হলে সে কোন পদে চলে যাবে, যাকে আমরা পদোন্নতির স্পষ্ট পথ নির্দেশক বলি। এছাড়া সরলরৈখিক সংগঠনের আরেকটা সুবিধা হচ্ছে স্থায়ী ও শক্তিশালী সংগঠন। অর্থাৎ এরূপ সংগঠনে কে কার ঊর্ধ্বতন এবং কে কার অধস্তন তা সহজেই বোঝা যায়। ফলে সবাই নিজ নিজ কাজ ঠিকভাবে করে, এতে কোনো জটিলতা থাকে না। ফলে সংগঠন যে কাঠামো তা স্থায়ী এবং শক্তিশালী হয়ে ওঠে। এখন সরলরৈখিক সংগঠনের সুবিধার পাশাপাশি এর কিছু অসুবিধাও রয়েছে। আমরা সে অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথম অসুবিধা হচ্ছে বিশ্বায়নের অভাব। যেহেতু এখানে নির্বাহী যা বলে একজন কর্মীকে তাই করতে হয়, সে তার নিজের মন মতো বা তার নিজের পছন্দ মতো কাজ করতে পারে না। দক্ষতার সাথে কোনো কাজ যদি করতে হয় সেক্ষেত্রে কর্মীর নিজেরও আগ্রহ থাকা প্রয়োজন। কিন্তু এখানে প্রতিষ্ঠানের যেই কর্মীরা বা নির্বাহীরা তারা সকল কাজ চাইলেই করতে পারে না। তাদেরকে যতটুকু দায়িত্ব দেওয়া হয় সে ততটুকু দায়িত্ব বা ততটুকু কাজ পালন করে। ফলে এখানে অনেক ক্ষেত্রেই বিশ্বায়নের রীতি কার্যকর করা যায় না। পাশাপাশি এখানে স্বৈরতন্ত্রের প্রতি একটি ঝোঁক দেখা যায় সরলরৈখিক সংগঠনের অসুবিধাতে। কারণ আমরা জানি এখানে যে প্রধান নির্বাহী তার সব সময় কর্তৃত্ব বা পাওয়ারটা অনেক বেশি থাকে এবং তার পাওয়ার বেশি থাকায় তার দেওয়া সিদ্ধান্তই সবার মেনে চলতে হয়। তার দেওয়া যে সকল মতামত তার ভিত্তিতে অন্যদের চলতে হয়। এর ফলে এখানে এমন খেয়াল করা হয় যে অনেক ক্ষেত্রেই যেই নির্বাহী তার মধ্যে স্বৈরতন্ত্রের যেই বিষয়টা সেটা দেখা যায়। অনেক ক্ষেত্রে হয়তো সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু তার সেই সিদ্ধান্ত সবার মেনে চলতে হচ্ছে। পাশাপাশি এক্ষেত্রে যেহেতু সবাই জানে যে প্রধান সিদ্ধান্ত কে নেয়, কার সিদ্ধান্তই সবার চলতে হয়, তাই একদল লোক আছে যারা তোষামত করতে পছন্দ করে এবং এই সকল তোষামতকারীরা যে প্রধান নির্বাহীর তোষামত করে, ফলে প্রতিষ্ঠানের যেই সততা বা নিষ্ঠা সেটা ব্যাহত হয়। পাশাপাশি সরলরৈখিক সংগঠনের আরেকটা অসুবিধা হচ্ছে নির্বাহীদের কার্যভার বৃদ্ধি। যেহেতু এখানে আদেশদাতা আদেশ দিয়ে থাকেন এবং সকল জবাবদিহি গ্রহণ করে থাকেন, অনেক ক্ষেত্রে এখানে নির্বাহী সংখ্যা যদি কম হয় তাহলে নির্বাহীদের উপর কার্যভার বেড়ে যায়। নির্বাহীদের সবকিছুতে খেয়াল রাখতে হয় এবং তাদের কাজের যে চাপ সেটি বৃদ্ধি পাওয়ার ফলে অনেক সময় তাদের পারফরমেন্স ফল করে। এছাড়া রয়েছে যে নির্বাহীর অনুপস্থিতিতে ক্ষতি। যদি নির্বাহী অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রে পরবর্তী যে ব্যক্তি সে জানে না যে সে কার কাছে জবাবদিহি করবে এবং সে তখন তার মন মতো কাজ করতে পারে এবং সে তখন প্রধান আদেশকর্তা হয়ে বাকিদের উপরেও হয়তো কোনো অত্যাচার করে ফেলতে পারে। অর্থাৎ নির্বাহী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সরলরৈখিক সংগঠনের ডিসিশন মেকিং এও সমস্যা হতে পারে, পাশাপাশি কার্যক্রমেও ব্যাঘাত করতে পারে। তাই সরলরৈখিক সংগঠনের একটি অসুবিধা হচ্ছে নির্বাহীর অনুপস্থিতিতে ক্ষতি হয় এই ধরনের সংগঠনে। এছাড়া সমন্বয়ের সমস্যা হয়। সরলরৈখিক সংগঠনে সকল বিভাগগুলো স্বয়ংসম্পূর্ণ থাকে, ফলে মহাব্যবস্থাপক ছাড়া বাকি কেউ এখানে কাজের মধ্যে সমন্বয় করতে পারে না এবং মহাব্যবস্থাপক ছাড়া যেহেতু অন্য কেউ এখানে সমন্বয় করতে পারে না এবং প্রত্যেকটি বিভাগ স্বয়ংসম্পূর্ণ থাকে, তাই এখানে সমন্বয় সময় সাপেক্ষ ও জটিল হয়ে দাঁড়ায়। তাই সরলরৈখিক সংগঠনের একটি অসুবিধা হচ্ছে সমন্বয়ের সমস্যা। এছাড়া যদি আমরা খেয়াল করে দেখি যে সকল প্রতিষ্ঠানের কাঠামো একটু জটিল সে সকল কাঠামোগুলোতে সরলরৈখিক সংগঠন অতটা কার্যকর নয়। সুতরাং জটিল প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন উপযোগী না, এটি সরলরৈখিক সংগঠনের একটি অসুবিধা। এখন আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে। যেমন আমাদের মনে রাখতে হবে সরলরৈখিক সংগঠনের অপর নাম সামরিক সংগঠন। যেহেতু সামরিক ক্ষেত্রে এই সংগঠন অনেক জনপ্রিয়, তাই সরলরৈখিক সংগঠনের আরেক নাম হচ্ছে সামরিক সংগঠন। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় সরলরৈখিক কাঠামোর মাধ্যমে, অর্থাৎ সরলরৈখিক সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। এখন আমরা পরবর্তী যে কাঠামো সে কাঠামো সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলতে বোঝায় যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী ব্যবহার করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। যেমন আমরা যখন ওই কাঠামোটি দেখেছিলাম, আমি তোমাদেরকে সরলরৈখিক সংগঠন বোঝানোতে যে কাঠামোটি এঁকেছিলাম
সে কাঠামোটি আরেকবার এঁকে নেই। যেমন এখানে এ বি সি ডি রয়েছে, যেখানে ডি কে আমরা মহাব্যবস্থাপক বা প্রধান নির্বাহী বলতে পারি। এখন এটি তো সরল রৈখিক কাঠামো। যখন সরল রৈখিক কাঠামোতে সরল রৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা থাকে বা একজন বিশেষজ্ঞ কর্মী থাকে, তখন তাকে সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলা হয়। যেমন এর জন্য এম নামে একজন বিশেষজ্ঞ বা একজন উপদেষ্টা রাখা হলো, বি এর জন্য এন নামে একজন উপদেষ্টা রাখা হলো। এই উপদেষ্টার কাজ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রধান তার যেই নির্বাহী তাকে বা যার অধীনে সে কাজ করছে তাকে সাহায্য সহযোগিতা করা এবং তাকে বিভিন্ন উপদেশ বা পরামর্শ দেওয়া। এই ধরনের সংগঠন কাঠামো যেখানে সরল রৈখিক কর্মীর পাশাপাশি পদস্থ কর্মীও থাকে, তাকে আমরা সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলি। এখন সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের সুবিধা কি? প্রথমেই যে সুবিধা সেটি হচ্ছে নির্বাহীর কর্মভার লাঘব হয়। অর্থাৎ যেহেতু প্রধান নির্বাহীর পাশাপাশি এখন একজন উপদেষ্টা আছেন বা একজন পরামর্শদাতা আছেন, তাই নির্বাহীর যেই কাজের যেই চাপ বা যেই ভার সেটি কমে যায়। পাশাপাশি এখানে স্বেচ্ছাচারিতার সুযোগ হ্রাস পায়। যেহেতু নির্বাহী এখানে উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর থেকে উপদেশ নেন, পরামর্শ গ্রহণ করেন, তাই নির্বাহী স্বেচ্ছাচারিতার সুযোগ এখানে ব্যবহার করতে পারেন না। তাই সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে স্বেচ্ছাচারিতা কম হয়, কারণ পদস্থ কর্মীর ফলে স্বেচ্ছাচারিতার যে সুযোগ সেটি হ্রাস পায়। এছাড়া সমস্যার দ্রুত সমাধান হয়, কারণ এখানে একজনের পরিবর্তে নির্বাহী ছাড়াও নির্বাহীর যে বিশেষজ্ঞ বা উপদেষ্টা রয়েছে তারা দুজন মিলে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। ফলে পূর্বের তুলনায় এখন এই কাঠামোতে দ্রুত সমস্যার সমাধান হয়। এছাড়া কাজ ভাগ করে দিতে সুবিধা হয়, যেহেতু এখানে একজন সরলরৈখিক কর্মীর পাশাপাশি একজন পদস্থ কর্মী রয়েছে, তাই এখানে শ্রম বিভাজন বা কাজ বিভাগ করে দেওয়া, কাজ ভাগ করে দেওয়া সে সহজেই করতে পারে। পাশাপাশি নির্বাহী নিজের কাজও চাইলে তার পদস্থ কর্মী বা উপদেষ্টার সাথে ভাগ করে নিতে পারে। ফলে কার্য বিভাজনের যে সুবিধা সেটা আমরা এই সংগঠন ব্যবস্থায় লক্ষ্য করে থাকি। এছাড়া রয়েছে নমনীয়তা অর্জন। আমরা জানি যে সরলরৈখিক সংগঠনে নির্বাহীগণ অনেক সময় কার্যক্ষেত্রে এত ব্যস্ত থাকে যে তারা নতুন কোনো চিন্তা বা নতুন পদক্ষেপ নিতে পারে না। কিন্তু একজন পদস্থ বা উপদেষ্টা থাকার ফলে সে কিছু কাজ তার উপর অর্পণ করে সে প্রতিষ্ঠানের আরো যে সকল বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার, সেদিকে সে মনোযোগ দিতে পারে। এছাড়া সরলরৈখিক কর্মীর পাশাপাশি যখন পদস্থ কর্মী থাকে তখন প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণের সুবিধা হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে সুবিধার পাশাপাশি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের কিছু অসুবিধাও রয়েছে। যেমন অসুবিধাগুলোর মধ্যে একটি অসুবিধা হচ্ছে ব্যয় বৃদ্ধি। যেহেতু এখন একজন নির্বাহীর পাশাপাশি একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ থাকে, তার একটি নির্দিষ্ট বেতন বা তার পিছনে নির্দিষ্ট খরচ রয়েছে, তাই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে ব্যয় বেড়ে যায় বা ব্যয় বৃদ্ধি পায়। পাশাপাশি এখানে অনেক ক্ষেত্রেই নির্বাহীর যে উপদেষ্টা তার দায়িত্ব, তার কর্তৃত্বের যে বিষয়টা, সেক্ষেত্রে একটু অস্পষ্টতা দেখা যায়। অর্থাৎ অনেকেই জানে না যে পদস্থ কর্মীর কাজ কি হবে, তার দায়িত্ব কতটুকু হবে, তার কর্তৃত্ব কতটুকু দেওয়া উচিত। তাই এই ধরনের অস্পষ্টতা এখানে সৃষ্টি হয়। এছাড়া বিশেষজ্ঞ কর্মীর উপেক্ষিত হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ নির্বাহী যদি চিন্তা করেন সেই সব সিদ্ধান্ত নিবে এবং বিশেষজ্ঞ কর্মীর থেকে সে কোনো সাজেশন বা সে কোনো মতামত নিবে না, সেক্ষেত্রে বিশেষজ্ঞ কর্মীর উপেক্ষিত হওয়ার একটি আশঙ্কা থেকে যায়। এছাড়া মনোমালিন্য হতে পারে। বিশেষজ্ঞ কর্মী বা পদস্থ কর্মীর সাথে সরলরৈখিক কর্মীর বা অধস্তনদের সাথে ঊর্ধ্বতনদের মনোমালিন্য এ ধরনের কাঠামোতে আমরা দেখে থাকি বা হতে পারে। পাশাপাশি যেহেতু এখানে পদস্থ কর্মীর সিদ্ধান্ত মোতাবেক বা পদস্থ কর্মীর থেকে মতামত নিয়ে তার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাই এখানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। পূর্বে সরলরৈখিক কর্মী নিজেই সিদ্ধান্ত নিয়ে নিত এবং তার সিদ্ধান্তই ফাইনাল থাকতো, কিন্তু পদস্থ কর্মী সংগঠনে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে সরলরৈখিক কর্মী এবং পদস্থ কর্মীরা মিলে সিদ্ধান্ত নেয়, তাই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটে। এছাড়া অনেক সময় বিশেষজ্ঞ কর্মীরা নির্বাহীর কথা শুনতে শুনতে তাদের নিজেদের যোগ্যতা বিকাশ করার সুযোগ পায় না, তাই আমরা বলতে পারি এখানে বিশেষজ্ঞ কর্মীদের যোগ্যতা বিকাশও বাধা দেখা যায়, কারণ তারা কখনোই নির্দিষ্ট কাজের বাইরে কোনো কাজ করার সুযোগ পায় না। এখন
আমরা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন সম্পর্কে তো জানলাম। এখন আমরা জেনে নিব কার্যভিত্তিক সংগঠন সম্পর্কে। কার্যভিত্তিক সংগঠন বলতে বোঝায় এমন এক ধরনের সংগঠন যেখানে ব্যবস্থাপনার কার্যাবলীকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এক একটি কাজ এক একজন বিশেষজ্ঞের উপর ন্যস্ত করা হয়। অর্থাৎ হতে পারে প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ রয়েছে, এই কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং সেই কাজের যেই দায়িত্ব সেটি এক একজন বিশেষজ্ঞের উপর সেই দায়িত্বটি দিয়ে দেওয়া হয় এবং সেই বিশেষজ্ঞের অধীনে অন্যান্য কর্মচারীরা কাজ করে এবং সেই কাজ অনুযায়ী সিদ্ধান্ত সেই বিশেষজ্ঞই নিয়ে থাকে। অন্য কেউ সেই সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করে না, সেই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বিশেষজ্ঞের হাতেই থাকে। অর্থাৎ কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একটি কাজ এক একজন বিশেষজ্ঞের উপর দেওয়া, একেই আমরা কার্যভিত্তিক সংগঠন কাঠামো বলি। এই সংগঠন কাঠামোর সুবিধার মধ্যে রয়েছে বিশেষজ্ঞদের জ্ঞান প্রয়োগ। যেহেতু এখানে এক একটি কাজ এক একজন বিশেষজ্ঞের অধীনে দেওয়া হয়, তাই বিশেষজ্ঞরা তাদের যে বিশেষ জ্ঞান সেই বিশেষ জ্ঞান প্রয়োগ করতে পারে, যার মাধ্যমে কাজ ঠিকভাবে হবে, সংগঠন লাভবান হবে। এছাড়া এখানে মহাব্যবস্থাপক বা নির্বাহীদের যে স্বেচ্ছাচারিতা সেটি হ্রাস পেয়ে যায়, কারণ এখানে বিভাগ বা কাজের যেই সিদ্ধান্ত সেটা সেই বিভাগ বা কাজের যেই বিশেষজ্ঞ সে নিয়ে থাকে। তাই মহাব্যবস্থাপকদের যে স্বেচ্ছাচারিতা সেটি এখানে কমে যায় বা হ্রাস পায়। পাশাপাশি এখানে বিশেষায়ন ঘটে। যেহেতু একজন বিশেষজ্ঞের অধীনে কাজগুলোকে দেওয়া হয়, ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়, তখন বিশেষজ্ঞ তার অধীনে যে কর্মীরা রয়েছে তাদেরকে অনেক কিছু শিখাতে পারে, কর্মীরা বিশেষজ্ঞ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই এখানে কর্মীদের যেই বিশেষ কাজ করার মাধ্যমে তাদের যেই জ্ঞান অর্জন হয়, তাদের যেই দক্ষতা বৃদ্ধি পায়, তাকে আমরা বিশ্বায়ন বলি এবং কার্যভিত্তিক সংগঠনে বিশেষায়ন ঘটে। এছাড়া কর্মীর উন্নয়ন হয়, বিশেষজ্ঞ ব্যক্তির থেকে কর্মীরা অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। পাশাপাশি নমনীয়তার জায়গা এখানে আছে, যেহেতু এখানে সকল কাজ ওই বিভাগের বিশেষজ্ঞ করে থাকে, তাই প্রয়োজনে কোনো নতুন কাজ করে দেওয়া যায়, নতুন কোনো বিভাগ তৈরি করা যায়, আবার চাইলেই যখন প্রয়োজন হয় না তখন সেই বিভাগ বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ নতুন কাজ বা নতুন বিভাগ সৃষ্টি করা কঠিন কিছু না এই ধরনের সংগঠন কাঠামোতে। এছাড়া যেহেতু এখানে একজন বিশেষজ্ঞের অধীনে ওই কাজ যে সকল কর্মীরা করবে তারা তার অধীনে থাকে, একজন বিশেষজ্ঞর আন্ডারে বা অধীনে, তাই বিশেষজ্ঞর নিয়ন্ত্রণে সহায়তা হয়। আবার বিশেষজ্ঞদের সাথে মহাব্যবস্থাপকরা পরামর্শ করতে পারেন, জানতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ সংগঠন কাঠামোতে নিয়ন্ত্রণে একটি সহায়তা বা সুযোগ সুবিধা পাওয়া যায়। এখন সুবিধার পাশাপাশি কার্যভিত্তিক সংগঠনের যে অসুবিধাগুলো রয়েছে সে অসুবিধাগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। যেমন একটি অসুবিধা হচ্ছে কর্মীদের কর্মভার বৃদ্ধি। যেহেতু এখানে একটি বিভাগ প্রয়োজনে একাধিক বিভাগকে সেবা প্রদান করে থাকে বা বাধ্য হয়, তখন কর্মীদের কাজের ভার বৃদ্ধি পেয়ে যায়। যেহেতু এখানে কাজ অনুযায়ী বিভাগ করা হয়, এমন অনেক বিভাগ আছে যারা অন্য কয়েকটি বিভাগের সাথে সংযুক্ত থাকে, তখন কর্মীদের সকল বিভাগের জন্য বা সকল বিভাগকে সেবা দিতে হয়, যা কর্মীদের কর্মভার বৃদ্ধি করে। পাশাপাশি সরলরৈখিক কর্মকর্তাদের প্রভাব এখানে হ্রাস পায়। এখানে যেহেতু বিশেষজ্ঞরা চলে আসে, তাই প্রধান নির্বাহী বা সরলরৈখিক যে সকল কর্মকর্তা রয়েছে তাদের স্বেচ্ছাচারিতার পাশাপাশি তাদের প্রভাবও কমে যায়, যা কিছু ক্ষেত্রে সুবিধাজনক হলেও কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাজনক যদি আমার বিশেষজ্ঞ দক্ষ, সৎ বা নিষ্ঠাবান না হয়ে থাকে। এছাড়া এখানে দায়িত্ব এড়ানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেহেতু বিভাগীয় কর্মীগণ একই সাথে একাধিক বিভাগের আদেশ নির্দেশ পালন করে, তাই কার্যক্ষেত্রে যেই কর্তৃত্ব তা কয়েক ভাগে ভাগ হয়ে যায়। তাই এখানে অনেকে আছে যারা অনেক কাজ করে এবং অনেকে চাইলেই বিভিন্ন ছুতা বা বিভিন্ন অভিযোগের মাধ্যমে তারা কাজ ফাঁকি দিতে পারে। তাই এখানে কার্যভিত্তিক সংগঠনের একটা অসুবিধা হচ্ছে, এখানে দায়িত্ব এড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি কার্যভিত্তিক সংগঠনের শৃঙ্খলার অভাব মাঝে মধ্যে দেখা যায়। যেহেতু কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, সুতরাং তত্ত্বাবধান, সমন্বয়, নিয়ন্ত্রণ অনেক সময় সমস্যা হয়। যদি অনেক বিভাগ হয়ে যায়, অনেক কাজ হয়ে যায়, তখন প্রতিষ্ঠানের শৃঙ্খলার অভাব লক্ষ্য করা যায়। এছাড়া প্রয়োগ ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে কার্যভিত্তিক সংগঠনে। চাইলেই যে সকল কাঠামো বেশি জটিল সে সকল কাঠামোতে এই ধরনের সংগঠন প্রয়োগ করা যায় না, কারণ কার্যভিত্তিক সংগঠন মেইনটেইন করা একটু কঠিন, এটা একটু জটিল সংগঠন প্রক্রিয়া। তাই প্রয়োগ ক্ষেত্রে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যদি দক্ষ ব্যক্তি বা বিশেষজ্ঞ না পাওয়া যায়, এই ধরনের
সংগঠন কাঠামো প্রয়োগ করা যায় না। এখন আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে। সেটি হচ্ছে প্রথম তথ্য, যে কার্যভিত্তিক যে সংগঠন কাঠামো, এই কাঠামোর উদ্ভাবক হচ্ছেন আমরা জানি এফ.ডব্লিউ. টেলর, যিনি ব্যবস্থাপনার একজন বিখ্যাত মনীষী। ব্যবস্থাপনায় এফ.ডব্লিউ. টেলরের অনেক অবদান রয়েছে, সেটা আমরা পূর্ববর্তী যে লেকচারগুলো ছিল সেই লেকচারগুলোতে আমরা জেনেছি। সুতরাং আমাদের মনে রাখতে হবে কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক এফ.ডব্লিউ. টেলর। এখন আমরা আলোচনা করব ম্যাট্রিক্স সংগঠন নিয়ে। ম্যাট্রিক্স সংগঠন বলতে বোঝায় দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ এর সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামো। অর্থাৎ দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে যে সংগঠন কাঠামো গঠন করা হয় তাকে ম্যাট্রিক্স সংগঠন বলে। এখন ম্যাট্রিক্স সংগঠনের সুবিধা কি? ম্যাট্রিক্স সংগঠনের সুবিধা হচ্ছে এখানে নির্বাহীগণের দক্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ ম্যাট্রিক্স সংগঠনে বিভিন্ন ব্যবস্থাপক যারা থাকে তারা যথেষ্ট কর্তৃত্ব ক্ষমতা ভোগ করেন এবং উচ্চ পর্যায়ের যে ব্যবস্থাপকগণ রয়েছে তারা চাইলে নিজেরাই অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই ম্যাট্রিক্স সংগঠনের একটি সুবিধা হচ্ছে যে এখানে নির্বাহীগণের দক্ষতা বৃদ্ধি পায়। আমাদের মনে রাখতে হবে ম্যাট্রিক্স সংগঠনে দুই ধরনের ব্যবস্থাপক একসাথে কাজ করে। এক ধরনের ব্যবস্থাপকরা কার্যভিত্তিক বিষয়গুলো দেখে, এক ধরনের ব্যবস্থাপকগুলো প্রজেক্টের দিকগুলো দেখে, যাদেরকে আমরা কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপক বলি। এখানে কার্যিক ব্যবস্থাপক যারা, তারা ব্যবস্থাপকের চাহিদা মতো, প্রজেক্ট ব্যবস্থাপকের চাহিদা মতো জনশক্তি, উপায়, উপকরণ ও সেবা সরবরাহ করে এবং প্রজেক্ট ব্যবস্থাপকরা বিশেষ দ্রব্য বা পণ্য বা প্রজেক্টের দায়িত্ব গ্রহণ করে এবং তার জন্যই তারা জবাবদিহি করে। সুতরাং এখানে এই যে ব্যবস্থাপকরা রয়েছে, কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপক, তাদের হাতে অনেক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে, ফলে তারা বেশি বেশি সিদ্ধান্তের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। এছাড়া সহযোগিতার উন্নয়ন রয়েছে। এখানে সকল ব্যবস্থাপকরা একজন আরেকজনকে সহযোগিতা করে এবং সহযোগিতা করার মাধ্যমে সবাইকে সহযোগিতার ফলে এই সংগঠন কাঠামোটি বেশি ভালোভাবে কাজ করতে পারে, তাদের কাজগুলো তারা ঠিকভাবে সম্পূর্ণ করতে পারে এবং প্রতিষ্ঠান আলটিমেটলি লাভবান হয়। এছাড়া ম্যাট্রিক্স সংগঠনের আরেকটি সুবিধা হচ্ছে যে এখানে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা যায়। ম্যাট্রিক্স সংগঠন প্রতিষ্ঠানে কার্যিক ব্যবস্থাপকগণ পাশে থেকে সাহায্য করেন এবং যারা প্রজেক্টের ব্যবস্থাপক তারা প্রজেক্ট বিষয়ক সকল বিষয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন এবং সুযোগ সুবিধা প্রদান করে থাকেন। অর্থাৎ এখানে কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপকরা একজন আরেকজনের সাথে সমন্বিত হয়ে কাজ করেন এবং পুরোটার দায়িত্ব যারা ব্যবস্থাপক, যারা প্রধান নির্বাহী, তারা এই বিষয়গুলোতে খেয়াল রাখেন। অর্থাৎ সবার মধ্যে একটি কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা হয়। এছাড়া উচ্চ নির্বাহীগণকে সহায়তা দান ম্যাট্রিক্স সংগঠনের আরেকটি সুবিধা। উচ্চ নির্বাহীগণকে সহায়তা দান কি? এরূপ সংগঠনে যারা নির্বাহীগণ রয়েছে তাদেরকে প্রজেক্ট লেভেল দেখার জন্য কোনো সময় ব্যয় করতে হয় না। অর্থাৎ প্রজেক্টের দিকে তাদের মনোযোগ প্রদান করতে হয় না, কারণ তারা প্রজেক্টের সর্বশেষ তথ্য প্রজেক্টের যে ব্যবস্থাপক তাদের থেকে পেয়ে থাকেন। প্রয়োজনীয় ক্ষেত্রেই শুধু তারা হস্তক্ষেপ করেন এবং অন্যান্য সময়ে তারা তাদের দীর্ঘমেয়াদী যে সকল পরিকল্পনা গ্রহণ করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, সে সকল বিষয়ে তারা মনোযোগ দিয়ে থাকেন। অর্থাৎ এখানে উচ্চ নির্বাহীগণরা সহায়তা পান সকল ব্যবস্থাপকদের থেকে। এছাড়া এখানে প্রতিভা ও দক্ষতার সমন্বয় ঘটে, যেহেতু এই ধরনের কাঠামোতে বহুমুখী প্রতিভা, অভিজ্ঞতা, দক্ষতা একত্রিত হয়, তাই এখানে প্রতিভা ও দক্ষতার সমন্বয় ঘটে আমরা বলতে পারি। ম্যাট্রিক্স সংগঠনের কিছু অসুবিধাও রয়েছে, যেমন এখানে একটি অসুবিধা রয়েছে খরচ বৃদ্ধি। এখানে যেহেতু কার্যভিত্তিক বিভাগীয় ব্যবস্থাপকের সাথে প্রতিটা প্রজেক্টের জন্য আবার আলাদা আলাদা ব্যবস্থাপক, আলাদা আলাদা কর্মচারীর প্রয়োজন হয়, তাই এখানে খরচ অনেকাংশেই বেড়ে যায় বা বৃদ্ধি পায়। পাশাপাশি দ্বৈত কর্তৃত্বের একটু অসুবিধা এখানে দেখি, কারণ এখানে প্রজেক্ট ব্যবস্থাপক রয়েছে, এখানে কার্যিক ব্যবস্থাপক রয়েছে। এই দুই ধরনের ব্যবস্থাপকরা যখন কর্তৃত্ব প্রয়োগ করেন তখন দ্বৈত কর্তৃত্বের ফলে অনেক সময় বিবাদ বা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, অনেক সময় দ্বন্দ্বে রূপান্তরিত হয়। তাই দ্বৈত কর্তৃত্বের এখানে একটি অসুবিধা রয়েছে। পাশাপাশি এখানে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেটা একটু আগেই বললাম, যে যেহেতু এই কাঠামোতে কার্যভিত্তিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপকগণ অলমোস্ট সেম পজিশন হোল্ড করে, তাই তারা একজন আরেকজনকে কোনো নির্দেশ বা আদেশ প্রদানে বাধ্য করতে পারে না। ফলে যেটা হয়
যে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, কেউ তার কাজ ঠিকভাবে না করলে বা দুই পক্ষের ভিতর মনোমালিন্য হলে দ্বন্দ্ব হওয়াটা খুব স্বাভাবিক। তাই ম্যাট্রিক্স সংগঠনের একটি অসুবিধা হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টি বা দ্বন্দ্ব সৃষ্টির সম্ভাবনা। এছাড়া এখানে দলগত সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হয়, যেহেতু এখানে কয়েকটি পক্ষ আছে, ব্যবস্থাপকদের পক্ষ, বিভিন্ন ধরনের ব্যবস্থাপকরা রয়েছে, নির্বাহীরা রয়েছে, কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাই দলগত একটি সিদ্ধান্তে আসে এখানে সহজ কাজ নয়। তাই দলগত সিদ্ধান্ত গ্রহণের সমস্যা ম্যাট্রিক্স সংগঠনের আরেকটি অসুবিধা। এছাড়াও এখানে পরিবর্তনেও সমস্যা রয়েছে, চাইলেই এ ধরনের সংগঠন কাঠামোতে পরিবর্তন নিয়ে আসা যায় না। এক্ষেত্রে পরিবর্তন আনতে হলে অনেক বিষয়ে খেয়াল করতে হয়, অনেকের সাথে কথা বলতে হয়, পরামর্শ গ্রহণ করতে হয় এবং প্রধান নির্বাহীদেরকে বা ব্যবস্থাপকদেরকে বা উচ্চ পর্যায়ে যারা থাকে তাদের থেকে পরিবর্তনের জন্য অনুমতি নিতে হয়, যেটা সময় সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে একটু জটিল একটি প্রক্রিয়া। তাই ম্যাট্রিক্স সংগঠনে সহজে পরিবর্তন আনা যায় না। পরিবর্তনের সমস্যা বা পরিবর্তনের সমস্যা ম্যাট্রিক্স সংগঠনের একটি অসুবিধা। এখন আমরা আজকে সর্বশেষ যে সংগঠনটি নিয়ে আলোচনা করব সেই সংগঠন কাঠামোর নাম হচ্ছে কমিটি সংগঠন। কমিটির নাম আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে শুনেছি। আমরা জানি বিভিন্ন কলেজে ভর্তি কমিটি থাকে, বিভিন্ন ক্ষেত্রে আহ্বায়ক কমিটি থাকে, অনেক ক্ষেত্রে তদন্ত কমিটি থাকে। এরকম কমিটি নিয়ে আমরা অনেক জায়গায় অনেক কিছু শুনে এসেছি। আজকে আমরা কমিটি সংগঠন সম্পর্কে জানবো। যেমন কমিটি সংগঠন বলতে কি বোঝায়? কমিটি সংগঠন বলতে বোঝায় কোনো বিশেষ কার্য সম্পাদনের ভার যখন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপর অর্পণ করা হয় তখন যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তখন কমিটি সংগঠন তাকে বলে। অর্থাৎ কোন একটি বিশেষ কাজ সম্পাদনের ভার বা দায়িত্ব যখন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপর অর্পণ করা হয় এবং এর মাধ্যমে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে কমিটি সংগঠন বলে। এখন কমিটি সব সময় থাকে না, কমিটি বিশেষ কাজ সম্পাদনের জন্য বিশেষ বিশেষ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে তৈরি করা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। কমিটি সংগঠনের সুবিধাগুলো এখন আমরা দেখব বা কমিটি সংগঠনের সুবিধাগুলো নিয়ে আমরা জানব। যেমন দলগত বিচার বিবেচনার সুযোগ থাকে এখানে। দলগত বিচার বিবেচনার সুযোগ বলতে কি বোঝায়? এখানে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্মিলিত চিন্তা বা বিচার বিবেচনাটা আরো ভালো হয়, কারণ এখানে কেউ একা বিচার বিবেচনা করে না, এখানে দলবদ্ধ হয়ে বা দলগতভাবে বিচার বিবেচনা করা হয়, ফলে ভালো বা আরো বেটার ডিসিশন এখান থেকে আসে। পাশাপাশি এখানে যোগাযোগের একটা সুবিধা দেখা যায়। এখানে কোনো সিদ্ধান্ত সকল স্তরে জানানোর জন্য কমিটি ব্যক্তি নিয়োজিত করে দিতে পারে যারা সবার সাথে যোগাযোগ করে তাদের যে গৃহীত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটির যে সদস্যরা তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। এছাড়া স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতিনিধিত্ব এটি কমিটি সংগঠনের আরেকটি সুবিধা। কেন? কারণ একটি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক নিয়মেই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকে যারা সরলরৈখিক নির্বাহী তাদের উপর। প্রতিষ্ঠানের অনেক সময় এমন পরিস্থিতি হয় যেখানে সিদ্ধান্ত গ্রহণে স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষসমূহ রয়েছে তাদের সাথে আলোচনার প্রয়োজন পড়ে। তাই সেখানে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয় এবং তারা যে প্রতিষ্ঠানের যে নির্বাহী তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের যে দাবি সে দাবি তুলে ধরতে পারে এবং কমিটি স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের প্রতিনিধিত্ব করতে পারে। এছাড়া সহযোগিতা বৃদ্ধি, বরাবরই কমিটি সংগঠন সহযোগিতা বৃদ্ধি করে, কারণ এর মাধ্যমে সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়, সবাই সবাইকে সহযোগিতা করে, সবাই জানে যে কমিটির মাধ্যমে একটি কাজ সম্পন্ন হচ্ছে যেখানে সবাই চায় কম বেশি অবদান রাখতে। পাশাপাশি এখানে ব্যক্তিগত দায় এড়ানোর সুযোগ রয়েছে, যেহেতু এখানে সকল সিদ্ধান্ত দলগতভাবে নেওয়া হয়, কোনো ব্যক্তি একা সিদ্ধান্ত নেয় না, সুতরাং তার একা দায় গ্রহণ করতে হয় না। এছাড়া এখানে অবাঞ্ছিত সমস্যাও এড়ানো যায়, কারণ অনেক ক্ষেত্রে নির্বাহীরা সমস্যার সম্মুখীন হন এবং সে সকল সমস্যা বা জটিলতা দূর করতে কমিটি গঠন করা হয়। কমিটি সেখানে একটি সমাধান প্রদান করে সবাই দলগতভাবে চিন্তা ভাবনার মাধ্যমে। তাই অবাঞ্ছিত সমস্যাও এড়ানো যায় কমিটি সংগঠনের সাহায্যে। এখন কমিটি সংগঠনেরও সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে। যেমন একটি অসুবিধা রয়েছে বিভক্ত দায়িত্ব। দায়িত্ব এককভাবে কারো উপর নির্দিষ্ট না করে যখন একাধিক ব্যক্তির উপর দেওয়া হয় তাকে বিভক্ত দায়িত্ব বলে। কমিটি সংগঠনে একটি দায়িত্ব অনেকগুলো ব্যক্তির উপর দেওয়া হয়, সেখানে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখে থাকি যে একটা দায়িত্ব অনেকজনের উপর দেওয়া হলে অনেকেই সেখানে একটা গা ছাড়া ভাব ধরে থাকে।
এই ক্ষেত্রে একটা প্রবাদও রয়েছে যে সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব না, অর্থাৎ সবাই এখানে ভাবে যে যেহেতু এখানে তার সাথে আরো অনেকজন আছে তাহলে এটা সে না চিন্তা করলেও চলবে। তাই বিভক্ত দায়িত্বের একটি অসুবিধা আমরা দেখি, যেখানে অনেকজন বা কিছু ব্যক্তি আছে যারা চায় দায়িত্বটা গ্রহণ না করতে বা তারা দায়িত্বের প্রতি দায়িত্বশীল থাকে না। পাশাপাশি কমিটি সংগঠন যেহেতু অনেক আলাপ আলোচনার মাধ্যমে সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়, তাই এখানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া একটু ধীর গতি সম্পন্ন হয়। এছাড়া অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা দেখা যায়, এক পক্ষ একটা কথা বলছে, আরেক পক্ষ আরেক কথা বলছে, এবং পরবর্তীতে সিদ্ধান্তে আসা কঠিন হয়ে যায়। তাই কমিটি সংগঠনের একটা অসুবিধা হচ্ছে সিদ্ধান্তহীনতা, কারণ একজন ব্যক্তি একটা সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা প্রয়োগ করে ফেলতে পারে, কিন্তু কমিটিতে সবার মিলে একটি সিদ্ধান্তে আসতে হয়, যেটা খুব সহজ কাজ নয়। পাশাপাশি এখানে আপোষমূলক সিদ্ধান্ত গ্রহণের একটি আশঙ্কা থাকে, অর্থাৎ কমিটির আলোচনায় মতামতের ভিন্নতা, সংখ্যালঘু সদস্যদের বাড়াবাড়ি এবং এছাড়া সিদ্ধান্তের পক্ষে সকল সদস্যর মত লাভের প্রবণতার ফলে অনেক সময় আপোষমূলক সিদ্ধান্ত গ্রহণ দেখা যায়, অর্থাৎ যেখানে সিদ্ধান্তটা প্রতিষ্ঠানের স্বার্থে নয় আপোষের স্বার্থে গ্রহণ করা হয়। এছাড়া কমিটিতে আরেকটা যে বিষয় আমরা দেখি সেটা হচ্ছে যে এখানে অনেকেই চায় তার নিজস্ব যে মতামত সেটা প্রতিষ্ঠা করতে, ফলে তাদের মধ্যে অনেক সময় বিবাদ ঘটে। তাদের মধ্যকার যেই বিবাদ, সেই বিবাদের ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর মাধ্যমে আমরা আমাদের সংগঠন কাঠামোগুলো সম্পর্কে জানলাম। তবু আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে, যেমন মনে রাখতে হবে কমিটি সংগঠন সাধারণত অস্থায়ী প্রকৃতির, অর্থাৎ কমিটি স্থায়ী কোনো সংগঠন নয়, কমিটি বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে গঠন করা হয়। পাশাপাশি নানা মুনির নানা মত, এই প্রবাদ বা এই কথাটি কমিটি সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এখানে অনেকজন বিশেষজ্ঞ থাকে, এক একজন বিশেষজ্ঞ এক এক কথা বলেন, এক এক মতামত দেন, এবং এই জন্যই নানা মুনির নানা মত এই কথাটি কমিটি সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা সংগঠন কাঠামোগুলো সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো যে একটি সংগঠন কাঠামো প্রণয়নে কি কি বিষয় বিবেচনায় রাখতে হয় বা কি কি বিষয় বিবেচনা করতে হয়। যেমন প্রথমে উদ্দেশ্য। সংগঠন কাঠামো প্রণয়নে একটি বিবেচ্য বিষয় হচ্ছে সংগঠনের উদ্দেশ্য, সংগঠন কোন উদ্দেশ্যে গঠিত, কোন উদ্দেশ্যে সংগঠন কাঠামো প্রণয়ন করা হচ্ছে। এছাড়া দক্ষতা, প্রতিষ্ঠানে যে সকল ব্যক্তি রয়েছে তাদের দক্ষতা কিরকম, তারা কি আমার সংগঠন কাঠামো যা ডিমান্ড করে সেই পরিমাণ দক্ষতা আমার প্রতিষ্ঠানে আছে নাকি নেই। এছাড়া নির্দিষ্টতা, কে কোন কাজ করবে, কে কোন কাজ করবে না, এই সকল বিষয় নির্দিষ্ট থাকা। পাশাপাশি যে বিষয় হচ্ছে যে সংগঠনের আসল উদ্দেশ্য কি, এই বিষয়টা প্রতিষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তাদেরকে নির্দিষ্টভাবে জানানো, সবার দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া, সবার কর্তব্য নির্দিষ্ট করে দেওয়া, এই বিষয়টা বিবেচনায় রাখতে হবে সংগঠন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে। এছাড়া বিশেষজ্ঞতা রয়েছে, সংগঠন কাঠামো এমন ভাবে তৈরি করা উচিত যাতে এর প্রত্যেক ব্যক্তি বিভাগ ও উপবিভাগ বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়, অর্থাৎ সবাই যাতে বিশেষ জ্ঞান লাভ করতে পারে, সবাই যেন বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়, সেটা আমার বিবেচনা করতে হবে যখন আমি সংগঠন কাঠামো প্রণয়ন করব। এছাড়াও ভারসাম্য, ব্যালেন্স মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। সংগঠন কাঠামোর ক্ষেত্রেও আমার খেয়াল রাখতে হবে যে সকল বিভাগ উপবিভাগ কার্যাবলীর মধ্যে যতটুকু সম্ভব ভারসাম্য যেন বজায় রাখা যায়। সংগঠন কাঠামো প্রণয়নে ভারসাম্যের বিষয়টাও বিবেচনা করতে হবে। এখন আমরা জানবো বিভাগীয়করণ সম্পর্কে। বিভাগীয়করণ বলতে কি বোঝায়? বিভাগীয়করণ বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বিভিন্ন শাখা বা বিভাগে বিভক্ত করা বা ভাগ করার যে প্রক্রিয়া তাকে বিভাগীয়করণ বলে। অর্থাৎ আমি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বিভিন্ন শাখা বা বিভিন্ন ভাগে ভাগ করছি এবং একেই বিভাগীয়করণ বলা হয়। যেমন বিভাগীয়করণের বিভিন্ন উপায় রয়েছে এবং আমরা এখন সেই উপায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কথা বলবো কার্যভিত্তিক বিভাগীয়করণ নিয়ে। কার্যভিত্তিক বিভাগীয়করণ বলতে বোঝায় যখন প্রতিষ্ঠানের কার্যাবলীর প্রকৃতি অনুযায়ী কাঠামোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাকে কার্যভিত্তিক বিভাগীয়করণ বলে, অর্থাৎ কাজ অনুযায়ী ভাগ করা, একে আমরা কার্যভিত্তিক বিভাগীয়করণ বলি। এছাড়া রয়েছে দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ, যার আরেক নাম হচ্ছে সেবা ভিত্তিক বিভাগীয়করণ, অনেকে একে পণ্য ভিত্তিক বিভাগীয়করণও বলে। দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ ব্যবস্থায় প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বা সেবার ভিত্তিতে সংগঠন কাঠামোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, অর্থাৎ আমার পণ্য সেবা বা দ্রব্য অনুযায়ী আমি বিভিন্ন ভাগে ভাগ করছি। এছাড়া আছে সময় ভিত্তিক বিভাগীয়করণ, যেখানে সময়ের মানদণ্ডে বা সময় অনুযায়ী ভাগ করা হয়। আমাদের মনে রাখতে হবে যে সময় ভিত্তিক যে বিভাগীয়করণ
একে শিফটিং সিস্টেম বলা হয়। তোমাদের মনে রাখা উচিত সময় ভিত্তিক বিভাগীয়করণকে শিফটিং সিস্টেম বলা হয়। আমরা জানি অনেক ক্ষেত্রে শিফট অনুযায়ী দায়িত্ব পালন করা হয়, যেমন ডে শিফট, নাইট শিফট। এই যে সময় অনুযায়ী দায়িত্ব বা কাজ ভাগ করে দেওয়া তাকে সময় ভিত্তিক বিভাগীয়করণ বলে, যার আরেক নাম হচ্ছে শিফটিং সিস্টেম। এছাড়া আমাদের মনে রাখতে হবে অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণ বলতে একটি বিভাগীয়করণ রয়েছে, যেখানে স্থান বা অঞ্চল অনুযায়ী আলাদা আলাদা ভাগ বা বিভাগ করা হয়। অর্থাৎ স্থান বা অঞ্চল অনুযায়ী বিভাগীয় করা, যাকে আমরা স্থান ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণ বলি। এছাড়া রয়েছে ক্রেতা ভিত্তিক বিভাগীয়করণ, যেখানে ক্রেতাদের চাহিদা পূরণার্থে বা ক্রেতার দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ খোলা হয়। সোজা কথায় ক্রেতার চাহিদা পূরণের জন্য যখন বিভিন্ন বিভাগ তৈরি করা হয়, ক্রেতার রুচি, অবস্থান, চাহিদা ইত্যাদি বিবেচনা, তাকে আমরা ক্রেতা ভিত্তিক বিভাগীয়করণ বলি। এরপর আমরা কথা বলব প্রক্রিয়া ভিত্তিক বিভাগীয়করণ নিয়ে। যেমন একটি শিল্প প্রক্রিয়ায় অনেকগুলো কার্যক্রম থাকে। ধরে নিলাম এটি একটি শিল্প প্রক্রিয়া। এই প্রত্যেকটা প্রক্রিয়া অনুযায়ী বা প্রত্যেকটা প্রক্রিয়াকে যখন আলাদা আলাদা বিভাগে রূপান্তরিত করা হয়, তাকে প্রক্রিয়া ভিত্তিক বিভাগীয়করণ বলে, যেখানে উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া সমূহের ভিত্তিতে বিভাগ খোলা হয়। এবং সর্বশেষ আমরা জানবো মিশ্র বিভাগীয়করণ সম্পর্কে। মিশ্র বিভাগীয়করণ বলতে বোঝায় যেই বিভাগীয়করণ প্রক্রিয়ায় কার্য ভিত্তিক এবং দ্রব্য ভিত্তিক এই দুটি বিভাগীয়করণ প্রক্রিয়াকে একত্রিত করা হয়, তাকে আমরা বলি মিশ্র বিভাগীয়করণ। অর্থাৎ কার্য ভিত্তিক এবং দ্রব্য ভিত্তিক বিভাগীয়করণ মিলেই হয় মিশ্র বিভাগীয়করণ। আশা করি তোমাদের সবার বিভাগীয়করণের বিভিন্ন যে উপায়, এই উপায়গুলো মনে থাকবে। কাজের ভিত্তিতে হলে কার্য ভিত্তিক, পণ্য দ্রব্য বা সেবার ভিত্তিতে হলে দ্রব্য ভিত্তিক, সময়ের ভিত্তিতে হলে সময় ভিত্তিক, অঞ্চল বা স্থান অনুযায়ী হলে অঞ্চল ভিত্তিক, ক্রেতার চাহিদা রুচি অনুযায়ী ক্রেতা ভিত্তিক, শিল্পের প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া ভিত্তিক এবং কার্য ভিত্তিক ও দ্রব্য ভিত্তিক একসাথে এই দুটির মিশ্রণে তৈরি করলে তাকে মিশ্র বিভাগীয়করণ বলে। এখন আমরা আরো দুটি বিষয় জানবো, সেটি হচ্ছে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংগঠন কি। আনুষ্ঠানিক সংগঠন বলতে বোঝায় যে সাংগঠনিক কাঠামোতে বা সাংগঠনিক কাঠামোগত কারণে সৃষ্ট যে পদমর্যাদা, সেই পদমর্যাদা থেকে কর্মরত ব্যক্তি বর্গের মধ্যে সম্পর্কের যে কাঠামো গড়ে ওঠে তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। অর্থাৎ আনুষ্ঠানিক সংগঠন গড়ে ওঠে সাংগঠনিক কাঠামোগত কারণে সৃষ্ট পদমর্যাদা থেকে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গের মধ্যে। অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন পদমর্যাদা সৃষ্টি হয়, সেখানে অনেক ব্যক্তিবর্গ কাজ করে, তারা তাদের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কের কাঠামোকে আমরা আনুষ্ঠানিক সংগঠন বলি। এখানে তাদের মধ্যকার সম্পর্ক গড়ে উঠেছে পদমর্যাদা এবং তাদের কাজের কারণে। আর অনানুষ্ঠানিক সংগঠন বলতে বোঝায় সংগঠনের অভ্যন্তরে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে ব্যক্তিগত কারণে যে সম্পর্কের কাঠামো সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে। অর্থাৎ এই ক্ষেত্রে সম্পর্কের কাঠামো সৃষ্টি হচ্ছে তাদের ব্যক্তিগত কারণে, প্রাতিষ্ঠানিক কোনো কারণে নয়, তাই এটাকে আমরা অনানুষ্ঠানিক সংগঠন বলি। এখন আমাদের মনে রাখতে হবে বিশেষ কাজে বিশেষ জ্ঞান অর্জনকে বিশেষায়ন বলে। এটা আমরা আজকে কয়েকবার বলেছি, তাও তোমাদের এই বিষয়টি মনে রাখতে হবে যে বিশেষ কাজে বিশেষ জ্ঞান অর্জনের পদ্ধতিকে আমরা বিশেষায়ন বলি। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে সিইও এই টার্মটা আমরা অনেক ক্ষেত্রেই শুনি। সিইও এর ফুল ফর্ম হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। আশা করি এই দুটি তথ্য তোমরা মনে রাখবে। এখন এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই লেকচারটি শেষ হয়ে গেল। আমরা এখন বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন সলভ করব। যেমন প্রথম প্রশ্ন হলো, যে কাঠামো কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে তাকে বলে। চলো আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আমলাতন্ত্র, অপশন বি ম্যাট্রিক্স কাঠামো, অপশন সি ভার্চুয়াল কাঠামো, অপশন ডি সরলরৈখিক ও পদস্থ কর্মী কাঠামো এবং অপশন ই সাধন কাঠামো। আমরা জানি কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি যে কাঠামো করে তার নাম হচ্ছে ম্যাট্রিক্স কাঠামো। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে অপশন বি ম্যাট্রিক্স কাঠামো। কর্তৃত্বের দ্বৈত লাইন সৃষ্টি করে ম্যাট্রিক্স কাঠামো। 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক কে। অপশন এ এফ.ডব্লিউ. টেইলর, অপশন বি হেনরি ফেয়ল, অপশন সি ম্যাক্স ওয়েবার, অপশন ডি আব্রাহাম মাসলো। আমলাতন্ত্র তত্ত্বের প্রবর্তক হচ্ছেন ম্যাক্স ওয়েবার, তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি
ম্যাক্স ওয়েবার। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি সাংগঠনিক কাঠামোর উদাহরণ নয়। অপশন এ সরলরৈখিক কাঠামো, অপশন বি কার্যভিত্তিক কাঠামো, অপশন সি কমিটি, অপশন ডি ম্যাট্রিক্স কাঠামো এবং অপশন ই বৈজ্ঞানিক। আমরা এখানে অপশনগুলো দেখলেই ধারণা করতে পারছি যে এই প্রশ্নের উত্তর কোনটি হবে। উত্তর হবে অপশন ই, কারণ আমরা জানি বৈজ্ঞানিক নামে কোনো সংগঠন কাঠামো নেই। অপরদিকে সরলরৈখিক, কার্যভিত্তিক, কমিটি, ম্যাট্রিক্স এই নামে আমরা সাংগঠনিক কাঠামো দেখে এসেছি। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে অপশন ই, বৈজ্ঞানিক নামে কোনো সাংগঠনিক কাঠামো নেই। চতুর্থ প্রশ্ন, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? অপশন এ নিউম্যান, বি হেনরি ফেওল, সি এফ.ডব্লিউ. টেইলর এবং ডি ডাগলাস ম্যাকগ্রেগর। এবং এই প্রশ্নের উত্তর আমি আশা করি তোমরা সবাই জানো। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি এফ.ডব্লিউ. টেইলর, কারণ আমরা জানি এফ.ডব্লিউ. টেইলর কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হয় কোন ধরনের সংগঠন কাঠামোতে? অপশন এ সরলরৈখিক, অপশন বি কার্যভিত্তিক, সি সরলরৈখিক ও পদস্থ এবং ডি কমিটি। আমাদের মনে রাখতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স যে মেথড, এই মেথডটি নিশ্চিত হয় সংগঠনের সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামোতে। এই ধরনের কাঠামোতে চেক অ্যান্ড ব্যালেন্স যেই পদ্ধতি, এই পদ্ধতিটি নিশ্চিত করা হয়। 6 নম্বর প্রশ্নে বলা আছে বিশেষজ্ঞ কর্মী থাকে কোন সংগঠন কাঠামোতে? অপশন এ কমিটি সংগঠন, বি সরলরৈখিক সংগঠন, সি ম্যাট্রিক্স সংগঠন, ডি কার্যভিত্তিক সংগঠন এবং ই কোনটিই না। এই প্রশ্নের উত্তরে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারো। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি কার্যভিত্তিক সংগঠন। অনেকের মনে হতে পারে যে এইটার উত্তর কি সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন হতে পারে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে যারা থাকে তারা বিশেষজ্ঞ কর্মী থাকে না, তারা বিশেষজ্ঞ এবং উপদেষ্টা থাকে, বিশেষজ্ঞ অথবা উপদেষ্টা। কিন্তু কার্যভিত্তিক সংগঠনে যারা থাকে তারা হচ্ছে বিশেষজ্ঞ কর্মী, অর্থাৎ তাদেরকে বিশেষজ্ঞ কর্মী হিসেবেই বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়। তাই বিশেষজ্ঞ কর্মী থাকে সংগঠন কাঠামোতে, কিন্তু বিশেষজ্ঞ বা উপদেষ্টা বা অ্যাডভাইজার সেটা আমরা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে দেখে থাকি। এবং আমাদের আজকে সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে নিম্নের কোন সংগঠনটির সামরিক সংগঠনের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে? অপশন এ সরলরৈখিক সংগঠন, অপশন বি কার্যভিত্তিক সংগঠন, অপশন সি ম্যাট্রিক্স সংগঠন, অপশন ডি কমিটি সংগঠন এবং অপশন ই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। এবং আমরা জানি এ বিষয়ে আমরা মনে রাখতে হবে, সেগমেন্টে শিখেছিলাম যে সামরিক সংগঠনের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে সরলরৈখিক সংগঠন, কারণ অধিকাংশ যেই সামরিক বাহিনী রয়েছে, সামরিক ক্ষেত্র রয়েছে, সেখানে সরলরৈখিক সংগঠন কাঠামো ব্যবহার করা হয়। এর মধ্যে দিয়ে আমাদের আজকের লেকচারটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই আজকের লেকচারে আমরা যে সকল বিষয় আলোচনা করেছি সে সকল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই অধ্যায় থেকে ভবিষ্যতে তোমরা কোনো প্রশ্নোত্তর করতে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। আজকের এই লেকচার এতটুকুই। তোমাদের সবার সাথে আবার আগামী লেকচারে দেখা হবে। তোমাদের সবাইকে আজকের এই লেকচারটি করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।